গাজা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে 10টা 5টা বা একটা রকেট ছোড়া হলো। এই রকেট কে ছড়েছে? হামাস। তো ধরা যাক কিছুই নেই, তারা এখন অলমোস্ট নুবজু একদম। তারা না ছড়ে অন্য কেউ যদি ছড়ে বা ছোড়া হয় ডেলিভারিটলি, তাহলে সেটাকে অজুহাত করে তাদের উপরে ভয়ঙ্কর আযাব নাযিল করা যেতে পারে। একেবারেই নিশ্চিত হওয়া মুশকিল যে ওখানে শান্তি হবে কিনা। ইসরায়েলের কে বিশ্বাস করাটা অনেক বেশি কঠিন। তারা আসলে যা বলেন আর যা করেন তার মধ্যে অনেক ফারাক থাকে। আপনার কি মনে হয়? এইটা নেগোসিয়েশনের কথা বলা হচ্ছে, সিজফায়ারের কথা বলছে, এর ভিতরে কিন্তু গত 2 দিনে বোধহয় 160 জনকে হত্যা করেছেন। তো এখন দেখুন, এটা বিশ্বাস করা এত ডিফিকাল্ট। 20 দফার ভিতরে যেগুলো বলছে সেখানে অনেকগুলো কিন্তু আসলে বলাটা করাটা কঠিন, কারণ এমন ভাবে ইন্টিমিডিয়েশন করেছেন, হামাসকে বলেছে যে এটা ইদার অ্যাকসেপ্ট করো, না হয় 2 দিনের ভিতরে 48 আওয়ার্স আলটিমেটাম। গাজার ব্যাপারটা বলতে পারেন মানে এই সমাধানের দিকে যাচ্ছে, যদিও বা অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, কিন্তু চেষ্টা চলছে, চেষ্টায় আমরা দেখতে পাচ্ছি। যদিও বা যেমন আমরা বললাম যে মিশরে একটা মিটিং হচ্ছে। আমি একটু শুরুতেই মোহাম্মদুল্লাহ ভাইয়ের কাছে আসতে চাই। মোহাম্মদুল্লাহ ভাই, আপনি এই যে মিশরে যে মিটিং হচ্ছে হামাসের সঙ্গে ইসরায়েলের প্রতিনিধি এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটা দাবি করছেন যে হামাস রাজি হয়েছেন এবং ইসরায়েলও ওনার কথা শুনবেন, উনি আক্রমণ করবেন না, সবকিছু মিলিয়ে গাজার সমস্যার সমাধানে আপনি কি কোথাও না কোথাও সবুজ সংকেত দেখতে পাচ্ছেন? গাজার সামগ্রিক সমস্যার সমাধান সেটা সুদূর পরে হতো, সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত সেখানে শান্তি চুক্তি না হলে একটা যুদ্ধবিরতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। যুদ্ধবিরতির প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে হামাসের হাতে যে 20 জন মতো জীবিত জিম্মি এবং আরো প্রায় 38 জন সম্ভবত জিম্মির মৃতদেহ তাদের হেফাজতে আছে, তাদেরকে ছেড়ে দেওয়া। এদেরকে ছেড়ে দিলে মানে হামাস এইটা হচ্ছে প্রথম জিনিস। অন্যান্য অনেকগুলো বিষয় আছে। হামাসের যারা আছেন তাদেরকে সমস্ত অস্ত্র সংবরণ করতে হবে, মানে অস্ত্র সমর্পণ করতে হবে, সারেন্ডার করে দিতে হবে, এটি একটি। তার উপর ইসরায়েলের চাইতে এদের শর্ত যেটা, তারা এরা যদি মানে ওখানকার কোন লোক বাইরে চলে যেতে চায় তাদেরকে বাইরে যেতে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। তো এখন আপাতত প্রথম হচ্ছে এদের হাতে প্রধান যে অস্ত্র ছিল, তারা এই যে জিম্মিদেরকে ধরে রেখেছিল সেটা তারা হস্তান্তর করে দিল। এর পরবর্তীতে ইসরায়েল কিন্তু এর আগে একটা কথা বলেছে, আপাতত হয়তো সেটা নাও করতে পারে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত একটা মোটামুটি সুসহ সম্পর্ক রাখার চেষ্টা করছেন, নানা স্ট্র্যাটেজি এখানে কাজ করছে। তো যাই হোক, ইসরায়েল যদি চায় এটা সাপোর্টাস করার একটা সুযোগ আছে। বেনিয়ামিন নেতানিয়াহু এর আগেই বলে দিয়েছেন এটা তো হলো, আমরা সব করলাম, এরপরে ওরা যদি কোনো একটা ক্ষেত্রে লঙ্ঘন করে তাহলে আমরা কি করতে, আমরা সেটা আর মানবো না, আমরা ওদেরকে একদম শেষ করে দেবো, এটা বলছে। তো এখন ধরা যাক যদি ইচ্ছা থাকে, আমি বলছি না তারা এটা করবে, কিন্তু ইচ্ছা করলে তো মানে ইসরায়েল ও কোনো দুই পক্ষের মধ্যে চুক্তি হলে, বাংলাদেশের জমি জমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হলে এটা করা যায়। যে ওরা এটা ভেঙে ফেলেছে কিভাবে, ধরা যায় গাজা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে 10টা 5টা বা একটা রকেট ছোড়া হলো। এই রকেট কে ছড়েছে? হামাস। তো ধরা যাক কিছুই নেই, তারা এখন অলমোস্ট নুবজু একদম। তারা না ছড়ে অন্য কেউ যদি ছড়ে বা ছোড়া হয় ডেলিভারিটলি, তাহলে সেটাকে অজুহাত করে তাদের উপরে ভয়ঙ্কর আযাব নাযিল করা যেতে পারে। ফলে সেটা এই সমস্ত কারণে একেবারেই নিশ্চিত হওয়া মুশকিল যে ওখানে শান্তি হবে কিনা। কিন্তু আপাতত একটা প্রথম পর্যায়ে সেটাই আমরা বলছিলাম যে পুরোপুরি না হলেও একটা সবুজ সংকেত, কিন্তু এরপরও কিছু অভিযোগ রয়েছে। যেমন আমরা দেখলাম যে সমুদ ফ্লোটিয়া, যেটি অনেক স্বেচ্ছাসেবী সংগঠকরা, বিশেষ করে গ্রেটা থানবার্গ জলবায়ু কর্মী, আপনি জানেন যে 40টি জাহাজ ইসরায়েলের ফিলিস্তিনের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, তারা ত্রাণ নিয়ে বিভিন্ন রকম সহায়তা নিয়ে, কিন্তু ইসরায়েলি বাহিনী সেটিকেও আটকিয়ে দিয়েছে। এদিকে তারা আসলে আলোচনার টেবিলে রয়েছে, বলছে আলোচনা করছে, পাশাপাশি কিন্তু তাদের কর্মকাণ্ড তো আসলে ওরকম ইঙ্গিত দিচ্ছে না যে তারা আসলে কতটা আন্তরিক। এবং আবার একটা জিনিস আমরা দেখলাম যে এরই মধ্যে নিউজ গণমাধ্যমে যে হামাসকে ইরানের সংশ্লিষ্টতা ত্যাগ করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু বলছিলেন যে ইরানের সঙ্গে হামাসের একটা সম্পর্ক রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। আমি একটু
মাদবর ভাই আপনার কাছে জানতে চাইবো যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে 20 দফা দাবি বা যেটা বলা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে এরকম 20 দফা দাবি, মিশরে মিটিং, হামাসের সিজফায়ার, অথবা এই যে আপনার সমুদ ফ্লোটিয়াকে আটকে দেয়া, অথবা ইসরায়েলের পক্ষ থেকে বলছে তারা যুদ্ধ বিরতি করবে, সবকিছু মিলে আপনি আসলে কি দেখেন? আপনার কি মনে হয় যে এগুলো শুধু বলার জন্যই বলা হচ্ছে, কিন্তু এর পেছনে আরো কোনো কারণ রয়েছে? বিশেষ করে আমরা জানি যে ইসরায়েলেরকে বিশ্বাস করাটা অনেক বেশি কঠিন, তারা আসলে যা বলেন আর যা করেন তার মধ্যে অনেক ফারাক থাকে। আপনার কি মনে হয়? আসলে আপনি উত্তর নিজেই দিয়েছেন যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আন্তরিকতা এবং বিশ্বাস, গভীর এই জিনিসটা যে কতটুকু মিল করে। কারণ এই ধরনের কথা কিন্তু অনেক আগেও বলেছেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন। বিশেষ করে নেতানিয়াহু তো কোনো সময় বলেন নাই, সে তো ট্রোজান হর্সের মতো কন্টিনিউয়াসলি চলে যাচ্ছেন সারা বিশ্বকে উপেক্ষা করে, জাতিসংঘকে উপেক্ষা করে। ইভেন মাঝে মাঝে তো আমরা দেখেছি তার যে বস যে ট্রাম্পের কথাও কিন্তু আপনার অনেকটা উপেক্ষা করে কিন্তু সে তার মনে করে যাচ্ছেন। কিন্তু আমার কাছে এখানে একটা প্রশ্ন যে ট্রাম্পের কথা যখন উপেক্ষা করে আমি কিন্তু তখন সেটা বিশ্বাস করতে পারি না, কারণ আমার কাছে মনে হয় এগুলো কিন্তু অনেকটা আন্ডার দ্য রাগ ডিল, মানে কার্পেটের নিচে ডিল করার মতো, যে বলবো যে আমি নেগোসিয়েশনের কথা বলছি, তুমি তোমার কাজ করে যাও, এই ধরনের আর কি। এখানে আসলে আমি সেটাও জামশেদ করতে চাচ্ছি না, কিন্তু এই ধরনের কিছু হতে পারে, কারণ এতদিন তো আসলে লাগার কথা না। বিশেষ করে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে গেলে সেখানে বিশেষ করে ইসরায়েলের এখানে কোনো কিছু কিন্তু না করাটা খুব ডিফিকাল্ট। এবং যুক্তরাষ্ট্রই কিন্তু এর বিহাইন্ডে সবকিছু আমরা জানি। $340 বিলিয়ন মতো আজ পর্যন্ত ইসরায়েলকে দিয়েছেন। সুতরাং মানি টক্স, এবং আমরা জানি যে আর্মস ওয়েপন সবকিছু এখান থেকে দিচ্ছি আর কি। তো এখানে 20 দফা যে আপনি বললেন যে শার্ম আল শেখ, এখন তারা তো বোধহয় মিশরের ওখানে মিট করার কথা করছে বোধহয়। তো এর ভিতরে কিন্তু দেখেন এইটা নেগোসিয়েশনের কথা বলা হচ্ছে, সিজফায়ারের কথা বলছে, এর ভিতরে কিন্তু গত 2 দিনে বোধহয় 160 জনকে হত্যা করেছেন। তো এখন দেখুন এটা বিশ্বাস করা এত ডিফিকাল্ট। 20 দফার ভিতরে যেগুলো বলছে সেখানে অনেকগুলো কিন্তু আসলে বলা করাটা কঠিন, কারণ এমন ভাবে ইন্টিমিডিয়েশন করেছেন, হামাসকে বলেছে যে এটা ইদার অ্যাকসেপ্ট করো, না হয় 2 দিনের ভিতরে 48 আওয়ার্স আলটিমেটাম। কিন্তু হামাস আমি যেটা বলবো যে আলটিমেটলি অ্যাকসেপ্ট করেছেন, আমরা যেটা শুনতে পাচ্ছি, এবং ইসরায়েলও সেটা আলটিমেটলি বোধহয় এখানে চয়েস নাই। কারণ ট্রাম্প কিন্তু এখানে যেটা দেখছেন যে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে কিন্তু সে অনেকটা আইসোলেটেড হয়ে গেছে ইসরায়েল। তো স্বাভাবিকভাবে ইউনাইটেড স্টেটস, আমি আশা করি অন্ততপক্ষে হয়তো কিছুটা মধ্যে চৈতন্য তাদের ভিতর জেগেছে যে ওয়েল ইউ ক্যান নট গো লাইক দিস, বিকজ দ্য হোল ওয়ার্ল্ড, আপনি বিশেষ করে রাশিয়া চায়না তো এগুলা সুযোগ নেওয়ার জন্য বসে আছেন। তো বন্দীদের যে মুক্তি, প্যালেস্টাইনিদের বন্দীদের মুক্তি এবং জিম্মি, আমিও বোধহয় মোহাম্মদ আল্লাহ ভাইয়ের সাথে এগ্রি করি যে আসলে জিম্মি যখনই মুক্তি দিয়ে দেবে এরপরে ওরা হয়তো যে কোনো একটা কিন্তু এক্সকিউজ নিতে পারে। দেম এক্সকিউজ যেটা মোহাম্মদুল্লাহ ভাই খুব সুন্দরভাবে বলেছেন, কেউ যদি রকেট প্রপেল বা কোনো কিছু ফায়ার করে, হয়তো তারা করে নাই হামাস, অন্য কেউ করতে পারে। ইভেন এখানে আপনার দেখুন ইয়েমেন থেকে করতে পারে হুতিরা। তো তখন কিন্তু এটা কিন্তু মারাত্মক একটা অবস্থা হবে, একদম টোটালি লেভেল করে দেবে। সেটা কতটুকু এখন যে প্যালেস্টাইন অথরিটি বা হামাস তারা কতটুকু কন্ট্রোল করতে পারবে সেটা একটা ব্যাপার। তো আশা করি আর কি, অন্তত আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটলেও যাতে পাগলের মতো উন্মাদের মতো ডিসিশন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যাতে না নেয়। কিন্তু মাদবর ভাই একটু আপনাকে বলছি যে আমরা এগুলো আলোচনা করছি যে এই ব্যাপারগুলো ঘটতে পারে, কিন্তু আমার প্রশ্ন এবং অনেক দর্শকও প্রশ্ন করে, যদি হামাস রাজি হয় সিজফায়ারে করলো এবং ইসরায়েলও বললো, কিন্তু এরপর কি? কিন্তু আলটিমেটামলি মানে গাজাকে নিয়ে যে পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে অনেকবার বলেছেন, উনি একটা মেগা সিটি করতে চান, উনি অনেক কিছু করতে চান, কিন্তু এই জিনিসটা করতে গিয়ে গাজার মানুষের অনুমতি বা গাজার মানুষ কি চায় সেটা কি কোথাও না কোথাও প্রতিফলিত হচ্ছে, নাকি প্রেসিডেন্ট ট্রাম্প এবং নেতানিয়াহু কি চায় সেটার উপরে ডিপেন্ড করছে? এতদিন তো আসলে যেটা আমরা দেখেছি প্রতিফলিত বা যেটা শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যে এটাকে শাসন বার্তা যুক্তরাষ্ট্র নিয়ে নেবে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইজন মিলে ইয়ে করবে। আপনি যে গাজার মানুষের কথা বললেন ওটা তো টোটালি মাইনাস, ওদেরকে তো মানুষ হিসাবে চিন্তা করছেন। এখন এই যে ডিভাস্টেশনটা, এই রেপারেশন তো আলটিমেটলি পুনর্বাসন এবং পুনঃপ্রতিষ্ঠা, এটা কিন্তু সম্পূর্ণ দায় কিন্তু ইসরায়েলের উপর, কারণ ইসরায়েলি কিন্তু ইয়ে করে দিয়েছেন। তারপর দেখুন আপনার এটা সমুদ্রে ফ্লোটিলাটা, পৃথিবীর কোন ইতিহাস আপনি পাবেন যে কতগুলো সিভিলিয়ান বোট এবং কি নিচ্ছে তারা, দে ক্যারি অল দ্য বেসিক নেসেসিটিস, এখন যে মানুষের দরকার গাজাতে,
দুর্ভিক্ষ, অনাহারে, অত্যাচারে মানুষকে মেরে ফেলছে। এই শতাব্দীতে আমার মনে হয় বেশ করে এগুলো তো সব ধরনের সোসাইটিসকে কিন্তু আপনার একদম টোটালি কিন্তু আপনার কিন্তু ইয়ে করে গেছে, ভায়োলেট করে গেছে। সো দিস ইজ সামথিং দ্যাট সারা বিশ্ব এখন দেখছে যে তারা কোনো আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে কিন্তু করছে। তো এখন এই যে সমুদ্র ফ্লোটিলাতে যেটা করেছে এইটা কিন্তু আসলে সাংঘাতিক, এবং আমি মনে করি বেশ ইউরোপিয়ান কান্ট্রি অনেকগুলো কিন্তু ভীষণভাবে এটা নিয়ে কিন্তু আপনার রিয়েক্ট করেছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানি ইটালি তার যে প্রোটেকশনের বোর্ডটা সেটা কিন্তু সে উইথড্র করে নিয়ে গিয়েছেন, এতে করে সে আরো সাহস পেয়েছেন। এইটা কিন্তু কন্টেইন করা উচিত ছিল আর কি, আমি মনে করি আর কি। তো এখন আলটিমেটলি দেখেন 20 দফা যে দাবিটা দিয়েছে, এখানে কিন্তু অনেকগুলো দাবি কিন্তু আমাদের পক্ষে মানাটাও খুব ডিফিকাল্ট, কিন্তু তারা এখন দেখলো যে দেয়ার ইজ নো আদার চয়েস, এমন ভাবে ইন্টিমিডেশন যেটা করেছেন। সো আশা আমরা করতে চাই, এবং আশাই বোধহয় একমাত্র এই মুহূর্তে সলিউশন, কিন্তু কথা হচ্ছে কতটুকু আন্তরিকভাবে সেটা করছে। কারণ বিশ্বাস করা তো খুব ডিফিকাল্ট। এই যে বললাম আমরা 2 দিনের ভিতরে 100 জনকে মেরে ফেলছে, এদিকে নেগোসিয়েশন চলছে। এই যে আপনার দেখেন ইউক্রেনের সাথে রাশিয়ার, যেটা রাশিয়া সবসময় এসিউরেন্স দেয়, কিন্তু এর ভিতরে কিন্তু যা করার করে যাচ্ছে কিন্তু। তো এইখানে নেগোসিয়েশনের যদি আপনার মেইন এটা হয়, আপনি টার্মস অফ রেফারেন্স যেটা, সেখানে আপনি প্রথম থেকেই যদি এটা মেনে না চলেন যে আপনি হ্যাঁ নেগোসিয়েশন হবে কিন্তু আমার যা করে আমি করে ফেলবো, দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো এখানে আন্তরিকতা এবং যে বিশ্বাস, এই দুইটা জিনিস যদি কেউ আপনার এটা যদি প্রতিফলিত না করে, তাহলে তো করার কিছুই থাকে না। সো দ্যাট ইজ হোয়াট ইজ দ্য শঙ্কা, যে এখন যে মানুষের মনে যেটা শঙ্কাটা আছে, বিশেষ করে ইজ ইট দে রিয়েলি মিনিং ইট সিরিয়াসলি। আই হোপ দে আর মিনিং ইট সিরিয়াসলি, কারণ যেহেতু দেখেছে যে সারা বিশ্ব এখন আইসোলেটেড হয়ে যাচ্ছে, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপ। না, সেটা তো আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, আপনি যেমনটা বলছিলেন যে বিশ্বে প্রেসারের একটা ব্যাপার, আমরা যেমন যে 193টা দেশের মধ্যে 150টিরও বেশি দেশ আসলে এরই মধ্যে রাজি, 157টা সবচেয়ে আপডেট শেষ, তার মধ্যে কিন্তু ফ্রান্সের মতো দেশও রয়েছে, যেটি বলা হয় যে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র। তো এত কিছু চাপ রয়েছে, কিন্তু এরপরও আমরা যেমনটা আপনি বললেন যে তারা চেষ্টা করছে, কিন্তু আমরা দেখলাম যে মিশরে, যে ইজিপ্টে যে সভাটা হচ্ছে, বিশেষ করে ওটার দিকে আন্তর্জাতিক গণমাধ্যমে চোখ রয়েছে, কারণ ওইখানে 20 দফার অনেক চুলচেরা বিশ্লেষণ করা হবে। আসলে সিজ ফায়ার হওয়ার পরে কি হবে, বিশেষ করে সবই ঠিক আছে, দুই পক্ষ মানলো সবকিছু, কিন্তু গাজার মানুষের যে ভাগ্য, তাদের জন্য কি হবে? তাদের ওখানে আমরা এখনো দেখলাম যে ইসরায়েলি বাহিনী যারা রয়েছেন স্বেচ্ছাসেবী, তাদেরকে যেতে দিচ্ছে না, ত্রাণগুলোতে প্রবলেম করছে, এরকম অনেকগুলো জিনিসে তারা এখনো রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। মোহাম্মদুল্লাহ ভাই, আপনার কাছে যেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে ইজিপ্টে যে এই সভাটা হচ্ছে সেইটার উপরে নির্ভর করছে গাজার পরবর্তী ভবিষ্যৎ? আপনার কি মনে হয়? আমি তা মনে করি না। সেখানে মানে হামাস তো প্রায় ক্যাপিচুলেট করার মতো, তাদের কোনো আর গত্যন্তর নেই। ফলে তারা মেনে নিচ্ছে, ধরা যাক মেনে নিয়েছে, তারা সবকিছু মেনে নিল। মেনে নেওয়ার পরে সেখানে যেটা হচ্ছে, ওই 20 দফার ভিতরে যে ফর্মুলা, সেটার ভিতরে একটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারম্যান থাকবেন, তার নেতৃত্বে একটা শান্তি বোর্ড হবে। শান্তি বোর্ড শুনতে খুব ভালো লাগছে না, যাই হোক শান্তি বোর্ড, শান্তি স্থাপনের জন্য ইসরায়েলের না গাজাতে শান্তি স্থাপনের জন্য। এটা সেখানে একটা আন্তর্জাতিক বাহিনী নিয়ে আরব দেশগুলো থেকে সেই বাহিনী থাকবে, প্রধানত বলা হচ্ছে তাদের বাহিনী নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, যুক্তরাষ্ট্রের সুপারভিশনে তারা সেখানে শান্তি, আইন শৃঙ্খলা ইত্যাদি বজায় রাখবে। পরবর্তীতে সেখানকার গভর্নেন্সের জন্য একটা পন্থা উদ্ভাবন করা হবে ইত্যাদি, এই কথা বলা হয়েছে। আর ট্রাম্প সাহেব আর একটা কথা অবশ্য বলেছেন, সেটা ইম্পর্টেন্ট কথা, সেটা রক্ষা করা হলে বিরাট ব্যাপার, যে তিনি ইসরায়েলকে গাজা অধিগ্রহণ করতে দেবেন না। মানে অধিগ্রহণ এই অর্থে যে গাজা অকুপাই করা এক জিনিস, আর এটা ইসরায়েলের অংশ বলে, ইসরায়েলের অধিকৃত অঞ্চল একেবারে মানে অধিগ্রহণ করতে ওইটা উনি দেবেন না। এই আর কি, অকুপাই করা একটা অকুপাইড টেরিটরি এখানে আছে, কিন্তু সেটা হচ্ছে তাদের একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বিচ্ছিন্নভাবে এক ধরনের মাইনরিটিদের জন্য আলাদা রুল, তাদেরকে অন্যভাবে শাসন করা হবে, কিন্তু শাসনভার ইসরায়েল থাকবে, ইসরায়েল কর্তৃত্বভার নিয়ে নেবে, এইটা উনি করতে দেবেন না, এটা বলছেন। এখন আশা করা যাক তার ভিত্তিতে যদি কিছু হয় এবং আরব দেশগুলো
তাদের নাজুক অবস্থা সমস্ত আরব দেশগুলো জনগণের মানে যতগুলো আরব দেশ মধ্যপ্রাচ্যে ধনী দেশগুলো দেশে আপনার দেখেন এদের জনগণের সাথে কোনো সংযোগ নেই, এরা মানে সব রয়্যাল শাসক। মনে আছে আপনার 2 বছর আগে কাতারে যে ওয়ার্ল্ড ফুটবল কাপ হলো, সকার কাপ, হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য ওরা কত খরচা করেছিল খেয়াল আছে আপনার? অবশ্যই কয়েক বিলিয়ন ডলার, কয়েকশো বিলিয়ন ডলার বলা যায়। কয়েকশো বিলিয়ন, $50 বিলিয়ন খরচা করেছে, $50 বিলিয়ন। না, সেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্লাস আরো অন্যান্য খরচ রয়েছে। ফলে এই সমস্ত ব্যাপার যাই হোক, তো ফলে তারা জনগণ বিচ্ছিন্ন রয়্যাল ফ্যামিলিজ গুলো এদের প্রত্যেকটা দেশে যুক্তরাষ্ট্রের মানে সামরিক ঘাঁটিও আছে, তো এবং তাদের অনেকের বিদেশের ব্যাপার স্যাপার আছে, ফলে তাদেরকে কন্ট্রোল করা মানে অনেকটা কি বলে ওই যে একটা পুতুল নাচের কথা আছে না, এই পুতুল খেলার মতো। পাপে কি আর আপনার পাপেটকে ঘুরাতে পারে ইচ্ছা। এবং আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্পে একটা চুক্তি করেছে, যদি কাতারে কেউ আক্রমণ করে সেক্ষেত্রে আমেরিকা নিজের উপরে আক্রমণ হিসেবে সেটাকে মূল্যায়ন করবে এবং আমেরিকা তাদেরকে রক্ষা করবে বা প্রোটেক্ট করবে, এরকম একটা আইন করেছে বা এরকম একটা চুক্তির কথা আমরা শুনতে পেয়েছি। যদিও বা আসলে এটা গণমাধ্যমের চেয়ে কতটুকু বাস্তবসম্মত সেটি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তার সঙ্গে ওনার করার মধ্যে কিছু পার্থক্য থাকে। আমরা একটু গাজার ব্যাপারটা আমরাও চাই শান্তি আসুক, চেষ্টা চলবে এবং আমরা সবারই ফোকাস থাকবে যে মিশরে কি হয়। হ্যাঁ বলুন। মাহমুদুল্লাহ একটা চমৎকার পয়েন্ট নিয়ে আসছেন এখানে, অকুপেশন ভার্সেস একুইজিশন। যে একুইজিশনটা এটা হচ্ছে সাংঘাতিক ব্যাপার আর কি, বেশ করে অধিগ্রহণ করবে না আর কি। কিন্তু এটা দেখুন, এটা কিন্তু আমেরিকা এখন বলছে, কিন্তু ওয়েস্ট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা বলে নাই। কন্টিনিউয়াসলি কিন্তু আপনার ওই যে আপনার যে সেটেলমেন্ট গুলো হয়ে যাচ্ছে, দিস ইজ একুইজিশন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।